মকসুদ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় 20 বছরের, খুব বেশি দিন হয় নাই। আমার বয়সের যখন হিসাব করি তখন বয়স 77 বছর। 20 বছর তেমন কিছু না, কিন্তু এই 20 বছর বয়সের ভিতরে আমি তাকে যতটুকু স্টাডি করেছি, আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যের মধ্যে স্পন্টানিয়াসনেস আছে, স্বতঃস্ফূর্ততা আছে, আন্তরিকতা আছে। আপনাদের যে অভিমত ব্যক্ত করেছেন তার ব্যাপারে, তিনি কী ছিলেন, কে ছিলেন, কী গুণ তার মধ্যে ছিল, প্রায় সব কোটি আপনারা আলোচনা করেছেন। আমি আর বাড়তি করে আলোচনা করা মানে সময় নষ্ট করা, কালক্ষেপণ করা হয়ে যাবে। অতটুকু আমি বলতে পারি যে আপনাদের বক্তব্য থেকে আমি মকসুদ ভাই সম্বন্ধে যতটুকু জানলাম, আমার জানার ভাণ্ডারটা সমৃদ্ধ হয়েছে। মকসুদ ভাইয়ের সঙ্গে আমার দেখা হতো মাসে 2 মাস 3 মাসে একদিন, বিভিন্ন অনুষ্ঠানে বা মিটিংয়ে দেখা হতো, বিয়ের হাদিতে দেখা হতো, ডিসি বা কমিশনার এখানে মিটিংয়ে দেখা হতো, এবং জিজ্ঞেস করতেন শুধু আফতাব ভাই কেমন আছেন, আপনার শরীর ভালো তো, আর আমার দিকে তাকাতেন, বলতেন আমার তো বয়স হয়ে গেছে কিন্তু বোঝা যায় না আপনার যে বয়স হয়েছে। আমি বলছি আমি মেথডিক্যাল লাইফ লিড করি। আমি সকাল রাত্রে 9টার সময় ঘুমাই, ঘুম থেকে 4টার সময় ঘুম থেকে উঠি। আমি সকাল 7টার সময় নাস্তা করি। আমার নাস্তার জন্য কোনো কাজের লোকের বা আমার ঘরের বাইরের বাসার কাউকে আমি কষ্ট দিই না, আমি নিজেই এগুলো সব করি। আপনারা বিশ্বাস করবেন, আমি চা বানিয়ে খাই সকালে। আমার বাসায় 3-4 জন কাজের মানুষ আছে, আমার বৌমা আছে, ছেলে আছে, নাতিরসা আছে, কিন্তু সকালে আমি কাউকে দেখি না। আমি 4টার সময় উঠি, যখন তাদের ঘুমের সময় যায় 4টার সময়, 3টা, 3:30, 4টার সময় ঘুমায়। কেউ ছাত্র, কেউ পড়াশোনা করে, কেউ চাকরি বাকরি করে, এগুলো শেষ করে সে ঘুমায়। আমি ঘুমাই এবং ঘুম থেকে উঠি 4টার সময়, তারপরে নামাজ পড়ে। সেদিনও ঘটনাটা ঘটলো, তাই যদি নামাজ পড়ে তিলাওয়াত শেষ করে আজান পড়ছে, আমি মসজিদে যাব, আমাদের বাসায় মসজিদ। ঠিক যাওয়ার আগে প্রত্যেক দিনই আমি একবার মোবাইল দেখি কোনো লেটেস্ট নিউজ আছে কি না। তো যখনই দেখলাম মকসুদ ভাই নাই, তার মৃত্যুর খবরটা দেখার পরে আমি খুব আঘাত পেলাম, আমার তো খুব খারাপ লাগলো। আমাকেও মরতে হবে, আমাকেও যেতে হবে। আমার মা গিয়েছেন, গিয়েছেন, বাবা গিয়েছেন, বড় ভাই বোন গিয়েছেন, আত্মীয় স্বজন অনেক কোটি কোটি মানুষ জন্মেছেন, মারাও গিয়েছেন, আমাকেও যেতে হবে। কিন্তু হঠাৎ করে কেন যেন খুব খারাপ হলো আমার কাছে। তিনি আমি মাঝে মধ্যে যখন জেল ইন্সপেকশনে যাই, আমি যে বাদাঘাটের জেল আছে, কারাগার আছে, সেটা ইন্সপেকশন আমি প্রত্যেক মাসে একবার গিয়ে করি। তো 1-2 দিন তার সঙ্গে দেখা হয়েছে কলেজের সামনে, এবং তিনি আমাকে বলছেন আপনি আমার বাসায় আসেন। কিন্তু তার বাসা না, তার বাড়িতে যাওয়ার যে আমার দাওয়াত করেছেন, কিন্তু আমি যেতে পারিনি। তো সেদিন আমার মনে হলো এর আগে তো আর যেতে পারিনি, তো আজকের এই সুযোগে যাই, ভাইকে দেখে আসি। আমি ড্রাইভারকে ঘুম থেকে ডাকিয়ে তুললাম। আমি নিজেই গাড়ি চালাই, প্রায় 40 বছর থেকে গাড়ি চালিয়েছি। এখন আমার ড্রাইভার ছাড়া গাড়ি আমি চালালে আমার ছেলেরা অসন্তুষ্ট হয়। তো আমি ড্রাইভারকে ডাকিয়ে উঠালাম এবং 7টার সময় গিয়ে 7টা 7:30 সময় গিয়ে পৌঁছে গেছে তার বাড়িতে। যাওয়ার সময় গিয়ে দেখলাম এই ভাই ওখানে আছেন, আমার ছোটো ভাই দিদার ওখানে আছেন। আর সেখানে সমাগম দেখলাম পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যাই বেশি। আমার মনে হলো তার যে আন্তরিকতা শুধু পুরুষের সঙ্গে নয়, সমাজের সকল স্তরের মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা সবার সঙ্গে সম্পর্ক আছে, আন্তরিকতা আছে। তিনি তো বহু গুণে গুণান্বিত ছিলেন, এটা সত্য। আপনারা অনেকেই বলেছেন তিনি পরোপকারী ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন, তিনি একজন সাংবাদিক ছিলেন। তার মধ্যে সততা ছিল, কথা কম বলতেন, কিন্তু যে কথাগুলো বলতেন খুব মূল্যবান কথা বলতেন। আমার খুবই ভালো লাগতো তাকে। তো তার লাশ দেখার পরে আমার সে একটা রিয়্যাক্ট হলো যে আমাকেও তো যেতে হবে ঠিক একইভাবে, এর থেকে রেহাই পাওয়ার উপায় নেই। তো আমাদেরকে কী করতে হবে? শ্রীলঙ্কায় একসময় নাম ছিল লঙ্কা, তারপরে নাম হলো সিলন, তারপরে শ্রীলঙ্কা। তো লঙ্কা যখন ছিল, তো সেখানে একজন বাদশাহ ছিলেন, জালিম বাদশাহ ছিলেন, রাজা ছিলেন। তাকে জনগণ বিদায় করে দিল, নির্বাসনে পাঠালো। অত্যন্ত জালিম বাদশাহ ছিলেন, রাজা ছিলেন। সবাই জনগণ মিলে তাকে, প্রজাসাধারণ মিলে তাকে আউট করে দিল, তার পতন হলো। তো এই যে নতুন রাজা আসলেন, তো নতুন রাজা যিনি আসলেন তাকে পুরাতন রাজা আউটগোয়িং যে তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো জনগণ বিতরণ করতেছে, বিতরণ করেই দিল আপনাকে, এখন আমার পালা, আপনি আমাকে কিছু পরামর্শ দেন আপনার অভিজ্ঞতা থেকে, যে কি করলে আমি জনগণের মধ্যে প্রিয় হতে পারবো, আমাকে তারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমার কথা শুনবে, আমি কি করতে হবে। তো সেই বিতাড়িত রাজা বললেন, ভাই আমি তো একটা ভুল কাজ করেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যতদিন রাজত্ব করব, শাসন করব, ততদিন আমি প্রথম দিকে খারাপ কাজগুলো করতে থাকবো এবং ভালো কাজ পরের দিকে করব।
তো হলো কি, প্রায় 20-25 বছর আমি রাজ্য শাসন করলাম, কিন্তু ভালো কাজ করার কোনো সুযোগ পাইনি। এই জন্য যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি খারাপ কাজ আগে করব, ভালো কাজ পরে করব। কিন্তু আমি তো আর ভালো কাজ করার সুযোগ পেয়েও নেইনি। তো আমার পরামর্শ থাকবে, আপনি ভালো কাজ প্রথমে করা শুরু করেন, খারাপ কাজ পরে করবেন, তাইলে ভালো কাজ করে করেই আপনি জীবন কাটিয়ে দিতে পারবেন, রাজ্য শাসন করতে পারবেন। তো এই যে সিদ্ধান্ত যেটা এবং পরামর্শ যেটা, সেটা আমাদের প্রত্যেকের ব্যাপারে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা আমাদেরকে প্রভাবান্বিত হওয়া উচিত যে ভালো কাজটা আমরা আগে করব। মকসুদ ভাইয়ের চরিত্রে যে বিষয় আমি দেখেছি, লক্ষ্য করেছি, তিনি প্রথমে ভালো কাজ করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত ভালো কাজের মধ্যে থেকেই তিনি বিদায় নিলেন। আপনারা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে বক্তব্য রেখেছেন এবং বক্তব্যের মধ্যে ফুটে এসেছে যে তিনি কত আন্তরিক ছিলেন। আমাদের সেক্রেটারি সাহেব তো কাঁদতে কাঁদতে শেষ, সবার মধ্যেই আমি লক্ষ্য করেছি ভিতরে ভিতরে কান্নার সুর আছে, কিন্তু প্রকাশিত হচ্ছে না। সে ঠিক এটা আমার মধ্যেও আছে, যেটা আমি অবিশ্বাস করব না। তো আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে করার তো আমাদের কিছু নেই, তার জন্য আমরা সবাই দোয়া করব, ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। আর যদি সম্ভব হয় আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করব, আর্থিক দিক দিয়ে হোক, লেখা দিয়ে হোক। আপনারা যদি পারেন একটা সুবিনির বাইর করার চেষ্টা করেন। ইট ইজ নট সো হার্ড টু আস, আমাদের কাছে খুব কঠিন কাজ না। যদি আপনারা করেন, আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করব, লেখা দিয়ে সাহায্য করব, যা দরকার আমি করব। এটা করলে শেষ পর্যন্ত টিকে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে যে অনুষ্ঠান, এই জাতীয় অনুষ্ঠানে সাধারণত মানুষ এত বেশি হয় না, আর কম হয়। কারণ উই আর ভেরি মাচ ইমোশনাল। আমরা রেস হিসাবে, জাতি হিসাবে খুব ইমোশনাল। আমাদের আবেগ সবসময় টিকে থাকে না। আপনাদের আবেগের তাড়নায় এখানে এসেছেন। প্রত্যেকেরই কাজকর্ম আছে, আমারও কাজকর্ম আছে। আমাকে যখন প্রেসিডেন্ট মহোদয় টেলিফোন করেছেন, আমি বললাম কী বিষয়ে, যে আমি আপনাকে একটু আসতে হবে, আমি এই তারিখে একটা প্রোগ্রাম করব। আমি কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব না, কোনো তর্ক বিতর্ক না করে, কোনো আলাপনা না করে আমি তাকে বলছি আমি আসবো। বৃক্ষমেলা হবে 31 তারিখে। আজকে মিটিং ছিল, প্রস্তুতি সভা ছিল। ডিসি সাহেবের এখানে প্রস্তুতি সভা 4টায় শুরু হয়। 5টা বাজার আগে 7 মিনিট আগে আমি চলে এসেছি। আমাকে 5টার সময় দেওয়া হয়েছে, আমি সম্বন্ধে চলে এসেছি। আপনারাও আসছেন, আমরা তার সম্বন্ধে কথাবার্তা শুনলাম। আমি তো আগেই বললাম যে আমার জানার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। ইনশাল্লাহ আমি এটা বলবো না যে তাকে নিয়ে আপনারা যে আলাপ আলোচনা করছেন এবং তাকে স্মরণে রাখার জন্য চেষ্টা করছেন, দোয়া করছেন, সবাই আন্তরিকতা। এই দোয়াটাই হচ্ছে বড় জিনিস। আমরা যে তিনি একজন ভালো মানুষ বললাম, সেটাই তার জন্য দোয়া করা হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আপনাদের সবার সাথে মিলে আমি কোথায় বলছি, আমি যাবো ইনশাল্লাহ, এর মধ্যেই যাবো, তার বাচ্চাদের দেখে আসবো গিয়ে একদিন। চিন্তা করছে আমাকে কিন্তু কয়েকদিনই বলছেন যে আপনার ভাই আমার বাড়ির পাশে আমার দিয়ে আপনি যাচ্ছেন, আপনি আসেন। আমি যেতে পারিনি, কারণ জেলে যাব 2 ঘন্টা 3 ঘন্টার সময়, গেলে ভিতরে গেলেই সময় লাগে। গেলাম 10টায়, 1টা 1:30টার সময় বেরিয়ে খাওয়ার সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়। আর এখন আমাদের যে বয়স, নামাজ তো অনেক কাজা করেছি, কিন্তু এখন আর নামাজ কাজা করতে মানে না, মনে হয় যে নামাজটা পড়ে নেই আর যাই হোক না কেন। তো আমি সবাইকেই অনুরোধ করব যে আপনাদের মধ্যে যে আন্তরিকতা আছে, এটা যেন আমরা প্রতিফলন ভবিষ্যতে দেখতে পাই। আপনারা এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ইনশাল্লাহ এই প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাবের যে পজিশন, এখন কিন্তু প্রেস ক্লাব 2টা নাই, প্রেস ক্লাব 1টা নাই, সবাই হিসাব করে 3টা প্রেস ক্লাব। আমি দেখি বিভিন্ন অনুষ্ঠানে যখন মিটিং হয়, তখন বলা হয় প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাবের চিঠিটা দিয়ে দাও, প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে চিঠিটা দিয়ে দাও, ডিসির এখানে, কমিশন এখানে। আমি দেখি, আমি লক্ষ্য করি, ইউ আর নাও কাউন্টেড ইন দ্য সোসাইটি। এখন আপনাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। আপনারা সবাই উত্তরোত্তর আরও সমৃদ্ধি লাভ করেন, আপনাদের আরও প্রসারিত হোক আপনাদের কলমের ধার। আমি এই দোয়া করব। আর আমি শেষ দোয়া করব যে আল্লাহ যেন আমাদের প্রিয় ভাই মকসুদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই দোয়া করেই আপনাদের সকলের শুভাশিস কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম।